প্রিয় দর্শক, মেট্রো সেম টু দ্য পয়েন্ট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সানজিদা তন্নি। শেখ হাসিনাকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি করার জন্য ইন্টারপোলে আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই আবেদনটি করা হয়েছে। এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর বাইরে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও আলোচনা করব। আজ আলোচনার শিরোনাম হাসিনাকে ধরতে রেড অ্যালার্ট। আলোচনার জন্য দুজন সম্মানিত অতিথি রয়েছেন। আমার সঙ্গে আছেন সেলিম রেজা নিউটন, সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। শুভেচ্ছা এবং স্বাগত আপনাকে। আছেন মুস্তফা কামাল, বার্তা সম্পাদক, বাংলা ভিশন। আপনি সাংবাদিক, লেখক, কলামিস্ট। শুভেচ্ছা এবং স্বাগত। জি, ধন্যবাদ আপনাকে। জি, আমি সেলিম রেজা নিউটন। স্যার, আপনাকে দিয়ে শুরু করছি। আমাদের আলোচনার বিষয়টি শেখ হাসিনার বিরুদ্ধে একটি রেড অ্যালার্ট জারি হয়েছে, আমরা সবাই জানি, কিন্তু প্রশ্নটি হচ্ছে অনুরোধ জানালেই কি শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব? না, তা তো অবশ্যই না। এটা তো একটা প্রক্রিয়া। এটা একটা অনেক বড় প্রক্রিয়া, দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হওয়ার কথা। আর ইন্টারপোল তো নিজে পুলিশ অপারেশন চালায় না কাউকে অ্যারেস্ট করার জন্য, কিন্তু যে আনুষঙ্গিক প্রক্রিয়াগুলো দরকার, বিভিন্ন দেশের পুলিশ সংস্থাগুলোর ভেতরে যে আন্তঃসংস্থা যোগাযোগগুলো দরকার, সেগুলো তারা আয়োজন করতে পারেন এবং সেখানে হেল্প করতে পারেন। এখানে তো অনেকগুলো দিক থাকবে। বাংলাদেশ সরকারের ক্রমাগতভাবে লেগে থাকার ব্যাপার থাকবে এবং ভারতে যেহেতু উনি আছেন, ভারত সরকারের দিক থেকেও সদিচ্ছার প্রয়োজন পড়বে এবং তাদের সাথে আমাদের সরকারের কূটনৈতিক যোগাযোগ, লেনদেন, পারস্পরিক আস্থা, এই সমস্ত প্রশ্নও নিশ্চয়ই আসবে। এখন যেহেতু প্রসঙ্গটা একেবারেই একটা ক্রিমিনাল প্রসঙ্গ, একটা অপরাধ সংক্রান্ত প্রসঙ্গ, বা সেখানে নিশ্চয়ই কূটনৈতিক অন্যান্য ব্যাপার বাধা হয়ে দাঁড়ানোর কথা না। ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী, সবচাইতে গুরুত্বপূর্ণ প্রতিবেশী, এবং নিশ্চয়ই তারা বাংলাদেশের আপামর মানুষের এই জুলাই আগস্টের যে বিরাট বৈপ্লবিক গণ অভ্যুত্থান এবং আবেগ এবং প্রচুর মানুষের, প্রচুর তরুণের হত্যাকাণ্ড আমাদের বিগত ফ্যাসিস্ট সরকারের দিক থেকে, সেগুলোকে তারা নিশ্চয়ই বিবেচনায় নেবেন এবং আমরা অবশ্যই আশা করতে পারি যে আমরা একটা ভালো দিকেই যেতে পারবো। এটা ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির মধ্য দিয়ে সেই দিকে প্রথম ধাপ বলতে গেলে আন্তর্জাতিকভাবে দেওয়া হলো। সেটা একটা শুভ সূচনাই বটে আমাদের জন্য। এটা আমরা চাই সবাই, বাংলাদেশের মানুষ এখন, যে এই বিচারটা হোক, যিনি অপরাধী তাকে দেশে নিয়ে এসে আদালতে নিয়ে যেন আমরা বিচারটা প্রকাশ্য এবং স্বচ্ছ একটা বিচার পাই। জি, আসবো আপনার কাছে। মুস্তফা কামাল, আপনি রাজনৈতিক বিশ্লেষক, রাজনীতির অনেক বিষয়ে চোখ রাখেন। শেখ হাসিনার বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সেটি পেন্ডিং। তিনি এখন বাংলাদেশ টেরিটরির বাইরে আছেন। এমন একটি পরিস্থিতিতে আমাদের দেশে ইন্টারপোলে কি আগে কাউকে এরকম রাজনৈতিক ব্যক্তিত্ব বা কাউকে ফিরিয়ে আনা হয়েছে, এমন কোনো নজির আছে? জি, ফিরিয়ে আনার, ধন্যবাদ আপনাকে, খুব যৌক্তিক প্রশ্ন করেছেন। এখানে তথ্যের কিছু বিষয় আছে। ফিরিয়ে আনার নজির আছে, আবার ধরিয়ে বাইরের হাতে সোপর্দ করার নজিরও আছে। সেই ক্ষেত্রে যদি আমি নাম উল্লেখ করি, অনুপ চেটিয়ার নাম উল্লেখ করতে পারি। তাকে ফেরত দেওয়া হয়েছে। 111-এর সময় একজনকে আনা হয়েছিল, সম্ভবত ওনার নাম মেজর মহিউদ্দিন অথবা কর্নেল মহিউদ্দিন। ওনাকে যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছিল। তো আরও অন্যান্য দেশ থেকে আনারও দু একটা নজির আছে। এখন এই নজিরের মধ্যে অন্য নজিরের একটু তফাৎ আছে, কিন্তু একেবারে ফৌজদারি আইন, দেশীয় আইনে, আপনি আইনের মানুষ, ভালো করে জানার কথা। দেশীয় আইনের মানদণ্ডে ফৌজদারি অপরাধ, খুন, হত্যা, গুম, অর্থাৎ একটা দিক। আরেকটা দিক হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ডেও সেটা মানবাধিকার লঙ্ঘনের বিষয়, অর্থাৎ দুইটা কেমিস্ট্রি এখানে। তো এই কেমিস্ট্রির মধ্যে রাজনীতি যেমন আছে, কূটনীতির কিছু বিষয়াদিও আছে, অনিবার্যভাবে আছে। তো ধরতে পারবেন কিনা বা ধরে আনা যাবে কিনা আরেকটা প্রশ্ন, কিন্তু রাষ্ট্র বা সরকার তার সদিচ্ছার একটা প্রমাণ দিয়েছে। তো ধরতে আনার বিষয়ে কিন্তু কয়েকটা কিসিম আছে, এখানে ধরন আছে। একটা হচ্ছে যেখানে আছেন ওনারা ধরে এখানে দিয়ে দেবেন, নাকি আমরা গিয়ে ধরে নিয়ে আসবো।
এখানেও কিন্তু রকম ফের আছে। তো এ নিয়ে নানান আলোচনার মধ্যে একটা প্রশ্ন কিন্তু থেকে যায় যে ধরে আনার প্রশ্নটা এলো কেন। শুরুর দিকে কিন্তু এরকম প্রশ্নটা ছিল না, কিন্তু ক্রমান্বয়ে একটার পর একটা কথা এবং কাজ এবং ধরনে অনিবার্য হয়ে গেছে তাকে লাল বার্তা দেয়া, অর্থাৎ রেড অ্যালার্ট জারি করা। কেন সেটা? মানুষ যখন অপরাধ করে তখন সচরাচর যদি ইতিবাচকভাবে দেখেন সুযোগ দুটা, একটা হচ্ছে অপরাধ স্বীকার করা, অনুতপ্ত হওয়া, সেটা তিনি করেননি। আরেকটা হচ্ছে রাজনীতির বিষয়ে কিন্তু প্রকাশ্যে মাপ চাওয়া বা ক্ষমা চাওয়া বা তওবা করা বা কান ধরে উঠবস করা, এগুলোর কালচার নেই। তাহলে ওইটা কীভাবে কাভার করে? একটু চুপ থাকে, একটু দম ধরে, একটু নিচের দিকে তাকিয়ে থাকে, ডানে বামে কম তাকায়, মাটির দিকে তাকিয়ে থাকা বলা হয়। তিনি সেটাও করেননি, বরং তিনি মাঝে মধ্যেই কিছু লাল কাণ্ড করছেন। চট করে চলে আসবেন, নেতাকর্মীদেরকে বলছে হুট করে তৈরি থাকো। এর মধ্য দিয়ে অভ্যস্ত তিনি এইসব কথায়। দেখা গেল তিনি জানান দিচ্ছেন যে তিনি আর কোনো ভুল করেননি, এমনকি আগে যা করেছিলেন খুবই সঠিক করেছিলেন, ভবিষ্যতে সুযোগ পেলে যথারীতি আরও করবেন। তিনি এই মেসেজটা কিন্তু দিচ্ছেন। এতে করে বিপরীত দিক থেকে লাল বার্তা দেওয়াটা জরুরি হয়ে গেছে। এরই মধ্যে আবার একজন উপদেষ্টা সুইজারল্যান্ডে কিন্তু অপমানিত হয়েছেন। তিনি অত্যন্ত, অর্থাৎ আমি আইন উপদেষ্টার কথা বলছি, আসিফ নজরুল, তিনি অত্যন্ত সাহসিকতার সাথে এবং স্মার্টলি পরিস্থিতি কিন্তু একাই ফেস করেছেন। তো সেখানে তারা যে আচরণ করেছে, যেসব শব্দ উচ্চারণ করেছে, সেই সাথে আমরা ভিডিও ফুটেজে যা দেখেছি, তাদের যে অঙ্গভঙ্গি দেখেছি, যেসব শব্দ তারা ব্যবহার করেছেন, ওখান থেকে আরেকটা মেসেজ যে আমরা কিন্তু ভুল করিনি, শুদ্ধই করেছি, সুযোগ পেলেই এসব শুদ্ধ কাজ করতে থাকব। তো এসব শুদ্ধ, অতিশুদ্ধ, বিশুদ্ধ কাজের যেই মেসেজ তারা দিচ্ছেন, এতে করে ধরে আনাটা অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে গেছে। এখন ধরে আনতে পারবেন কি না, কীভাবে ধরবেন, কবে ধরবেন, সেই প্রশ্ন পরবর্তীতে হয়তো বা আসবে। কিন্তু সরকারের দিক থেকে একটা মেসেজ কিন্তু দেয়া হয়েছে যে তিনি ধরার উপযুক্ত হয়ে গেছেন আইনি প্রক্রিয়ার মাধ্যমেই। তো সেই ক্ষেত্রে সরকার তার পদক্ষেপ নিশ্চয়ই নিবে, আমরা সেই পর্যন্ত একটু অপেক্ষায়ও থাকতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার কাছে জানতে চাই, আমরা ট্রাইব্যুনাল নিয়ে, আইসিটি ট্রাইব্যুনাল নিয়ে অনেক সময় অনেক কথা শুনেছি, বিভিন্ন সময় আমরা বিভিন্ন বিতর্কিত জাজমেন্টও দেখেছি, এবং ইন্টারন্যাশনালিও অনেক ব্যাপার আছে, যেমন আমরা টোকিও ট্রায়াল নিয়ে এখন অনেক কথা হয়। সেক্ষেত্রে বাংলাদেশে এখন যে আইসিটি ট্রাইব্যুনালটি রয়েছে, সেক্ষেত্রে ইনভেস্টিগেশন, জাস্টিস, এগুলো যদি কোনোভাবে প্রশ্নবিদ্ধ হয়, সেখানে কিন্তু কোনোভাবেই ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করলো বা আন্তর্জাতিকভাবে আমরা কোনোভাবে একজন আসামিকে আনার চেষ্টা করলাম, কেউ যদি অপরাধী প্রমাণিত হয়, সেটি সম্ভব নয়। তো এটিকে কিভাবে ইনভেস্টিগেশন কিংবা জাস্টিসকে প্রশ্নবিদ্ধ না করে প্রসিকিউশন কাজ করতে পারে বলে আপনি মনে করেন? সে তো নিশ্চয়ই, আপনি যেটা বললেন যে এটা তো একটা বিচার প্রক্রিয়া, এটা কোনো প্রতিশোধ গ্রহণ প্রক্রিয়া না, এটা এই প্রক্রিয়াটুকু অন্তত কোনো রাজনৈতিক প্রক্রিয়া না, এটা নিতান্তই মানুষ হত্যার অভিযোগ আছে, এবং সেটা বিপুল মাত্রায়, সেটা যত দিন যাবে আরও পরিষ্কার হবে, আরও সুনির্দিষ্ট অভিযোগ আসবে। এখন আমরা বাংলাদেশে যে সরকারকে এখন পেয়েছি, এই জুলাই বিপ্লবের পরে এত মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে, শহীদদের এবং যাদের অঙ্গ প্রত্যঙ্গ উৎসর্গ করে প্রচুর মানুষ আহত হয়েছেন, তাদের এই আত্মত্যাগের বিনিময়ে এই সরকারকে নিশ্চয়ই প্রতি পদক্ষেপেই, সমস্ত ক্ষেত্রেই, শুধু আইসিটি বিচারের বেলাতেই না, সর্বক্ষেত্রেই তাদেরকে প্রমাণ করতে থাকতে হবে যে এইটা একটা গণতান্ত্রিক স্পিরিটের সরকার, এবং এইটা সত্যি একটা গণতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে গড়ে ওঠা একটা সরকার। ফলে এতকাল ধরে, গত 53 বছর ধরে, বিশেষ করে গত 16 বছর ধরে যেভাবে বাংলাদেশ চলেছে, সরকারি কর্মকাণ্ডের যে প্রক্রিয়া আমরা দেখেছি, তার বাইরে স্বচ্ছ এবং খোলা একটা বিচার, এটা নিশ্চিত করার জন্য যা লাগে, এটা নতুন করে নির্ধারণ করার বিষয় না যে কী লাগে। সারা পৃথিবীতেই স্বচ্ছ এবং উন্মুক্ত বিচারের, প্রকাশ্য বিচারের যে সমস্ত মানদণ্ড প্রচলিত আছে, সেগুলো সবই আমাদেরকে, আন্তর্জাতিক মানদণ্ডগুলো বজায় রাখতে হবে, যেন কোনো ক্রমেই এত গুরুত্বপূর্ণ একটা বিচার থেকে আমরা বঞ্চিত না হই। এই বিচারের প্রক্রিয়া সামান্যতমও যদি প্রশ্নবিদ্ধ হয়, মানদণ্ডগুলো যদি আমরা যথাযথভাবে বজায় রাখতে না পারি, তার মানেই হলো যে
এটা আমাদের গোটা গণ অভ্যুত্থানের স্যার, এখন তো আমরা আকাঙ্ক্ষাকেই গণ ক্ষতিগ্রস্ত মামলা করবে। দেখছি, এরকমেরও দেখছি যে যেখানে হচ্ছে যিনি মামলা করছেন তিনিও জানেন না যে এই আসামির নামও জানেন না, এরকম অনেক মামলা হচ্ছে, আমরা পত্রিকাগুলোতেও দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে কি পরবর্তীতে এই ট্রাইব্যুনালের যে বিচার প্রক্রিয়া হবে সেগুলো প্রশ্নবিদ্ধ হতে পারে কিনা? এখন ধরেন ট্রাইব্যুনাল নিজেরা যে মামলাগুলো করছেন বা করবেন সেইটা আমাদের মূল বিবেচ্য একটা জায়গা। এর বাইরে আপনি যেটাকে গণমামলা বলছেন সেটা সত্যি এরকমের ঘটনা ঘটছে, কিন্তু সেগুলো কিন্তু সরকারি উদ্যোগে করা মামলা না, বা সেগুলো কিন্তু এই ট্রাইব্যুনাল নিজেরা মামলা দায়ের করছেন সেগুলো না। এগুলো আমাদের এই যে গোটা পুরনো দিনগুলো, বছরের পর বছর, দশকের পর দশক, বিশেষ করে গত 16 বছর যা যা হয়েছে তারই উত্তরাধিকার। এবং আমরা যত রকমের ম্যাল গভর্নেন্স হতে পারে, গভর্নেন্সের যত রকমের অব্যবস্থাপনা হতে পারে, তার সবই নজির আমাদের এখানে অতীতে স্থাপন করা হয়েছে। সেগুলোরই ধারাবাহিকতায়, সেগুলোরই উত্তরাধিকার হিসেবে আমরা বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে, যারা নিজেরা প্রফেশনাল না, যারা নিজেরা যথাযথ আইনি প্রক্রিয়ার কথা ভাবেননি, বা এক একজন এক এক রকমের বিবেচনা বোধ থেকে নানান রকমের মামলা করেছেন, যে পুলিশ মামলাগুলো গ্রহণ করেছে সেই পুলিশ বাহিনীটাই তো এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সম্পূর্ণ অচল হয়ে গেছে, বলতে গেলে একেবারে অকেজো হয়ে গেছে। এই পুলিশ বাহিনীটা, পুলিশ বাহিনীর যে ন্যূনতম সাধারণ বোধ বুদ্ধি নিয়ম কানুন মেনে চলতে হয় সেগুলো তো সব কিছু তারা লঙ্ঘন করে নিজেদেরকে একটা ব্যক্তিগত কর্মচারীদের একটা প্রতিষ্ঠানে পরিণত করেছিল। ফলে তাদেরও এখানে দায় আছে যে এরকম অর্থহীন গণমামলাগুলো নেওয়ার তো কোনো মানে নাই। ফলে এগুলোর সঙ্গে আমি আশা করি যে এখনই এমন কিছু ঘটেনি যে আইসিটির এই ট্রাইব্যুনালের বিচারের প্রক্রিয়ার সঙ্গে এগুলোর কোনো যোগসূত্র এখনো আছে। কিন্তু আমাদের তো অবশ্যই হুঁশিয়ার থাকার বিষয় আছে। আমাদের গোটা সরকারি প্রশাসন, পুলিশ প্রশাসন, এমনকি বিচারিক প্রশাসন এত কাল ধরে সম্পূর্ণ বিচার বহির্ভূত, পুলিশ বহির্ভূত এবং সরকারি আচার আচরণের গভর্নেন্স বহির্ভূত কাজকর্ম করতে অভ্যস্ত হয়ে গেছে এত কাল ধরে। ফলে আমাদের বর্তমান সরকারকে তো বহু দিকের মুশকিল সামলাতে হচ্ছে। তারা নিশ্চয়ই হুঁশিয়ার থাকবেন। জি, মোস্তফা কামাল, আপনার কাছে জানতে চাই, আপনি একটা বিষয় অ্যাড্রেস করলেন, কূটনৈতিক সম্পর্ক। কূটনৈতিক সম্পর্ক এখানে অনেক গুরুত্বপূর্ণ, আমরা বুঝতে পারছি। সেটি কিভাবে ইম্প্যাক্ট করতে পারে কোনো অপরাধীকে, কেউ যদি অপরাধ প্রমাণ হয় তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে, এবং সেখানে তাদের প্রশাসনিক কর্তৃপক্ষ কিভাবে আমাদেরকে কোঅপারেট করতে পারে কিংবা কোঅপারেট নাও করতে পারে। দুটারই বিষয় আছে, সম্ভাবনাও আছে, বিপরীতে আশঙ্কাও আছে। এখানে বিবেচনায় নিতে হচ্ছে ধরিয়ে দেয়া অথবা ধরিয়ে নেয়া, অর্থাৎ ধরিয়ে দিতে হবে, ধরার পর আমাদের কাছে দিতে হবে, একটা বিষয় এরকম। আর একটা হচ্ছে আমরা এগিয়ে ধরে নিয়ে আসবো কিনা, এগুলো আলোচনার বিষয়। কিন্তু মাথায় নিতে হচ্ছে উনি আছেন কোথায়, ওনার ভৌগোলিক অবস্থানটা কোথায়, অর্থাৎ ভারতে। তিনি যেখানে অত্যন্ত পরীক্ষিত মিত্র, তাদের যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন স্বামী স্ত্রীর সম্পর্ক ওই দেশটির সাথে। তো হয়তো আবেগের কারণেই বলছেন তিনি, এই ধরনের কথা মাঝে মধ্যে বলতেন। বাস্তবে স্বামী স্ত্রীর সম্পর্কর চেয়েও আরও বড় সম্পর্ক ভারতের সাথে আওয়ামী লীগের, ঐতিহাসিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, এমনকি ব্যক্তিগত পর্যায়েও সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক তো ভাঙতে পারে, ভাঙে, বিশ্বব্যাপী ভাঙে, এটা তার চেয়েও দামি সম্পর্ক। আওয়ামী লীগের দিক থেকে যেটা বলা হয় রক্তের সম্পর্ক, ওটারও ব্যাখ্যা আছে। তো ওই ক্ষেত্রে ভারত কোন ভূমিকা নেবে আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি, তিনি বলেছেন সমস্যার আছে, কিন্তু কূটনৈতিক ক্ষেত্রে খুব সমস্যা হবে না, এই আশাবাদ তিনি ব্যক্ত করেছেন। ব্যাখ্যা অবশ্য দেননি, কিন্তু আবার বর্তমান বিশ্বে সারা দুনিয়া একটা ছাতার নিচে, আমরা যেটাকে গ্লোবালাইজেশন বলি, বাংলায় বলি বিশ্বায়ন। আগে বলা হতো যে কোথাও বৃষ্টি হলে অথবা রোদ হলে আমরা ছাতা ধরি, বিশেষ করে এটা ভারতকে মিন করা হতো। বর্তমান বিশ্ব বাস্তবতা হচ্ছে ভারত লাগে না, এটা যদি উগান্ডা বা রুয়ান্ডা অথবা আফ্রিকান কোনো দেশেও
পরিবেশের বিপর্যয় হয়, রাজনীতির বিপর্যয় হয়, সামরিক কোনো ঘটনা ঘটে, প্রত্যেকে আমরা কোনো না কোনোভাবে আক্রান্ত হয়ে যাই। এখন আপনি হয়তো তর্কের খাতিরে বলবেন যে রুশ ইউক্রেন তো যুদ্ধ হয়েছে, আমাদের কি হয়েছে? হয়, শুধু আটা চিনি ময়দা দিয়ে হয় না। তাদের কোনো গুলি আমাদের লাউয়ের উপর পড়ে না, তারপরে লাউয়ের দাম বাড়ে। ওখানকার যুদ্ধের কোনো বোমা আমাদের নরসিংদীর পালং শাকের উপর পড়ে না, কিন্তু এরপরে পালং শাকের দাম বাড়ে। এগুলো হচ্ছে এক একটা ছুতা, অথবা এক একটা উসিলা, অথবা একটা বাস্তবতা। আমরা অভ্যস্ত হয়ে গেছি, কারণ আমরা রোদের কারণে জিনিসপত্রের দাম বেড়েছে, বৃষ্টির কারণে বেড়েছে, আগামী কয়েকদিনের মধ্যে শুনবো কুয়াশার কারণে বেড়েছে। একটা যুক্তি আমরা হাতে হাতে তৈরিই রাখি, অজুহাত হিসাবে হাত খুলে দিই। এরকম অবস্থায় ভারত কি ভূমিকা নেয় আমাদের কিন্তু অপেক্ষা করে দেখতে হবে। এর মধ্যে ভারতের কিছু ভূমিকা আমরা কিন্তু খেয়াল করছি, আশঙ্কাটা ওখানে। প্রায় প্রত্যেকটা দিন ভারতের পত্রিকাগুলো, কয়েকটি বিশেষ বিশেষ পত্রিকা বাংলাদেশ নিয়ে খুব নেতিবাচক খবর দিচ্ছে। শুধু নেতিবাচক বললে কম বলা হবে, আক্রমণাত্মক দিচ্ছে, গুজব দিচ্ছে। গুজবের এক একটা গজব, একটা শিরোনাম বোধহয় আপনি খেয়াল করেছেন 2-3 দিনের মধ্যে, যে বাংলাদেশে ট্রাম্প বিরোধীদের নাজেহাল করছে এই সরকার। শুনতে ভালো লাগে। বাংলাদেশেরও একেবারে পপুলার গণমাধ্যমেও এসেছে এরকম। ট্রাম্পের পক্ষে যারা আছে, তো আমরা এতদিন বলা হতো যে বঙ্গবন্ধুর ছবি, এবার বাজারে চলে আসলো ট্রাম্পের ছবি। আমাদের একটা দেউলিয়াত্ব কিন্তু আমরা প্রমাণ করছি। তো কীভাবে যদি আমরা বলি কম বলা হবে, মোটেই কম বলা হবে না। যখন 0 পয়েন্টের একটা ঘটনা বর্ণনা হয়, ওখানে বাংলাদেশ শব্দটা কিন্তু একবার লেখা হয়। আন্তর্জাতিক গণমাধ্যমে শুধু 0 পয়েন্ট লেখা হয় না, বাংলাদেশের রাজধানী ঢাকার 0 পয়েন্ট, অর্থাৎ বাংলাদেশের নামটা কিন্তু উচ্চারণ হয়ে যাচ্ছে। বাংলাদেশের সাবেক মন্ত্রী লুঙ্গি পরে পালিয়েছিলেন, পথে ধরা পড়েছেন, ওখানে বাংলাদেশ শব্দটা কিন্তু ব্যবহার হচ্ছে। কার জন্য? ওই দুষ্কৃতিকারীর জন্য। এতে করে আমরা কিন্তু অপমানিত হচ্ছি, আবার বাধাগ্রস্তও হচ্ছি। তো ভারত যে ভূমিকা নিচ্ছে, প্রত্যেক দিন তারা কিন্তু এক একটা গুজব বাজারে ছাড়ছে, মোটা দাগের, ছোট দাগের, নানান কিসিমের। টানতে টানতে তারা ট্রাম্প পর্যন্ত কিন্তু চলে গেছে। আবার নির্দেশনাটা তো আপনি শুনেছেনই, শেখ হাসিনার নির্দেশনাটা কিন্তু আপনি শুনেছেন, কিভাবে ট্রাম্পের ছবি নিয়ে আসতে হবে, কিভাবে ছবিটার উপর আক্রমণ হবে। এই ছবিটা আবার মিস্টার ট্রাম্পের কাছে পাঠিয়ে দেওয়া হবে, তিনি খেপে যাবেন, ওনার সাথে তার একটা ভালো সম্পর্ক আছে। হয়তো বা কাঁচা কথা, আমরা যারা গণমাধ্যমে করি তারা একটু বিনোদিত হইয়েতে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বিনোদিত হওয়া যায় না। এখানে একটা উস্কানে খেয়াল করি। আর নগদে যে সর্বনাশটা হয়ে যাচ্ছে, নেতারা কেউ আসছেন না, তিনি কিন্তু উস্কানে দিচ্ছেন যে 32-এর সামনে আসো, ঝাঁপিয়ে পড়ো। উস্কানে দিচ্ছেন 0 পয়েন্টে জমায়েত হও। নেতারা কয়েকজন এটা কিন্তু ভার্চুয়াল মিডিয়ায় তথ্য দেন যে কুমিল্লার থেকে 5000 রওনা হয়েছে, নারায়ণগঞ্জ থেকে লাখখানেক, অর্থাৎ লাখে লাখ, হাজারের কাছে আর থাকেন না। কিন্তু দেখা যায় নেতারা মাশাআল্লাহ একজনও 0 পয়েন্টে আসেন না। নিরীহ গো বেচারা, আবেগে কিছু কর্মীকে তারা মার খাওয়াচ্ছেন, পরিকল্পনা করে তারা মার খাওয়াচ্ছেন, অর্থাৎ এক ধরনের একটা নোংরা খেলা। এটা আবার ভারতীয় গণমাধ্যমে কিন্তু খুব চমৎকার করে তথ্য আসে যে ওই লোকটাকে যেটা মার খেয়েছে সেটা ট্রাম্পের সমর্থক। অর্থাৎ এই যে খবরের এই বাজারজাতকরণ, খবরের একদম আন্তর্জাতিক বাজারজাতকরণ, সেটা আমাদের জন্য কিন্তু উদ্বেগের। অর্থাৎ যাকে ধরে আনার কথা বলা হচ্ছে, এগুলোর সাথে তার সংশ্লিষ্টতা আছে, তার মানে ধরে আনার উপযুক্ততা তিনি প্রতিনিয়তই অর্জন করছেন, প্রতিনিয়তই তিনি প্রমাণ দিচ্ছেন। আইনের লোক হিসাবে আপনার বোধহয় ভালো করে একটু বেশি জানার কথা আমার চেয়ে। আমরা এবারের পরিবর্তনটাকে অন্য কোনো পরিবর্তনের সাথে তুলনা করা যায় না। স্বয়ং প্রধান বিচারপতি পালিয়েছেন, এটা কিন্তু বিশ্বেও একটা রেকর্ড। আইনজীবী পালিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশে আইনজীবীদেরকে বলা হয় ল অফিসার, কর্মকর্তার পর্যায়ে ইয়ে হয়। আবার আইনজীবীদের সাথে একটা শব্দ ব্যবহার হয়, বিশ্বে কোথাও কোথাও হয় কিনা আমি জানি না, লার্নেড লয়ার, মানে আইনজীবীরাই লার্নেড আর বাদ বাকিরা আমরা লার্নেড না। আসলে বিষয় তা না। আমাদের নামের আগে যেমন ব্যবহার করা হয় জাতির বিবেক, তার মানে বিবেকের যত কিছু আছে সব আমরাই বুঝি, আর কারো কাছে কোনো বিবেক নাই। বিশেষণ ব্যবহার করা হয়। তো এই বিশেষণের মর্যাদাটা কিন্তু আমরা নষ্ট করে ফেলেছি। এবার আমরা বিবেক জাগ্রত করতে পারিনি। সাংবাদিকরা, লয়াররা লার্নেড শব্দের অর্থ রাখতে পারেননি, শিক্ষকরা জাতি গঠনের কাণ্ডারি, ওই কাণ্ডারি শব্দের মর্যাদা রাখতে পারেননি। তো আমরা খেয়াল করলে দেখবেন এবার মাত্র একটা সেক্টর মোটামুটি ভালো করে এই মর্যাদাটা রক্ষা করেছে, সেটা বলতে পারেন সেনাবাহিনী। সেনাবাহিনীর আগে একটা শব্দ ব্যবহার করা হয়, ওটার নাম হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী। তার মানে দেশপ্রেম শুধু তাদেরই আছে, আমাদের আর কারো নাই, বিষয়টা তা নয়।
অর্থাৎ দেশপ্রেম, তারা এই বিশেষণটা ওন করেন। এবারও কিন্তু তারা সেটা দেখেন ওন করেছেন, আবার কারো চাপে নয়, কিন্তু নিজেরা নিজেদেরকে ওন করেছেন। এখনকার বাস্তবতায় আপনি দেখেন পুলিশ মোটামুটি গোল্লায় যাওয়ার মতো অবস্থা। মানুষ পুলিশের কাছে, পুলিশেরও কিন্তু একটা বিশেষণ ছিল, এটার নাম হচ্ছে জনগণের বন্ধু। তো এই বন্ধুরা কি পরিমাণ শত্রুতা করেছে, তারাও তাদের বিশেষণ বরবাদ করে দিয়েছেন। এখন দেখেন পুলিশের দায়িত্ব আমাদের সেনাবাহিনী অনেকটা পুলিশিং করছে, কিন্তু তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, এরপরে তারা পাওয়ার দেখাচ্ছে না, কিন্তু সাবলীল পুলিশের মতোই তারা কাজগুলো সেরে নিচ্ছেন। সেলিম রেজা নিউটন স্যার, আপনার কাছে জানতে চাই, একটু দেশের দিকে নজর দিতে চাই। সেটি হচ্ছে যে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলা হয়েছে, আমরা দেখলাম, কিন্তু এখনও তো আমাদের সংবিধান বলবৎ আছে। এখানে কি কোনো মানে সংবিধানের কি কোনো কনফ্লিক্ট হচ্ছে কিনা? আমার মনে হয় না, তার কারণ জুলাই বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিটটার ভেতরে কিন্তু এটা খুব স্বাভাবিকভাবে থাকার কথা, এবং সেটা ছিল যে ফ্যাসিজমের যত রকমের প্রতীক আছে, যত রকমের চিহ্ন, আইকন এগুলো আছে, সেগুলো আর গ্রহণযোগ্য। আমি আপনাকে একটু থামাবো। প্রিয় দর্শক, আমরা আছি চ্যানেল আইয়ের ইউটিউব এবং ফেসবুকে, আমাদের সঙ্গে চ্যানেল আইয়ের অনলাইনে আপনারা যুক্ত থাকুন। জি, বলছিলেন আপনি। হ্যাঁ, তা যেমন ধরেন যে এবারের জুলাই বিপ্লবের একদম শেষে এসে আমরা যখন বিজয়ী হয়েছি, একদম সাধারণ মানুষের দিক থেকেই কিন্তু আমরা ফ্যাসিবাদের এই বিভিন্ন রকমের প্রতীকগুলোর উপরে একদম জনসাধারণের বিপুল মাত্রার স্বতঃস্ফূর্ত অপরিকল্পিত ক্ষোভের প্রকাশ দেখেছি। বিভিন্ন জায়গাতে শেখ মুজিবুর রহমানের বিভিন্ন ভাস্কর্য, মূর্তি, সেগুলোর উপরে মানুষ তাদের ক্ষোভ ঝেড়েছেন, এবং এগুলো পরিকল্পিত না, এগুলো একদম গণ এবং স্বতঃস্ফূর্ত। আর আইনের দিকটা যদি বলেন, তাহলে এরকম একটা বৈপ্লবিক গণ অভ্যুত্থান, যেটাকে আমরা একটা গণতান্ত্রিক বিপ্লব বলতে পারি, একটা যুগান্তকারী বিপ্লব, একটা যুগ চলে গেছে, শেষ হয়ে গেছে, এরকম একটা বিপ্লব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন যে আইনি আকাঙ্ক্ষা তৈরি হয়, সেটা পুরনো সংবিধান, পুরনো আইন ধারণ করতে পারে না। বিশেষ করে সেই সংবিধান, যে সংবিধান ৭২ সাল থেকে এই পর্যন্ত অজস্রবার অসাংবিধানিক কারণে, বলতে গেলে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক দলীয় প্রয়োজন মেটানোর জন্য, তাই না, বারবার করে কাটাছেঁড়া করা হয়েছে। যে সংবিধান মানুষকে বারবার করে বিভাজিত করেছে, যে সংবিধানের উসিলাতে, সংবিধানকে সামনে রেখে বাংলাদেশে এমন একটা সরকারি গল্প তৈরি করা হয়েছে মুক্তিযুদ্ধকে নিয়ে, আমাদের ইতিহাস নিয়ে, যা মানুষকে মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা 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 অনৈতিহাসিক এবং অসত্য এক ধারণা ক্রমাগতভাবে দেওয়ার চেষ্টা করে গেছে। এবং বাংলাদেশের সমস্ত মিডিয়া যারা এই ফ্যাসিজমের স্থাবকতা করেছেন, তাদেরকে এই ক্ষেত্রে সহায়তা করেছেন, বাধ্য হয়েছেন বহুকাল ধরে। গণ অভ্যুত্থানই আইন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাই আমাদের সাংবিধানিক আকাঙ্ক্ষা। আর যেভাবে আমরা এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পুরনো সব কিছুকেই কার্যত বাস্তবত বাতিল করে দিয়ে নতুন একটা যাত্রা শুরু করেছি, সেখানে আইনি কুতর্কের মতোই শোনায় এরকম কোনো প্রসঙ্গ তোলা যে এটা আইনসম্মত কি আইনসম্মত না। শেখ মুজিবুর রহমানের এক ধরনের আইনি বিতর্ক তো তৈরি হচ্ছে, মানুষের মধ্যে এক ধরনের অস্পষ্টতা বা তৈরি হচ্ছে। তো দেখেন, এই শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ঘোষণা করে রাখা এবং তাকে একটা 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 প্রায় ধর্মীয় কাল্টের মতো একটা ফিগারে পরিণত করা, এবং এটা ব্লাসফেমির মতো যে আপনি বিভিন্ন ধর্মের কিছু মানুষের মধ্যে এরকম ধারণা আছে যে সেই ধর্মের যারা মহাপুরুষ, তাদের সম্পর্কে কোনো কোট আনকোট কোনো কটু কথা কেউ কোথাও বললে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশে শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোনো রকমের কোনো পর্যালোচনা করলে, সমালোচনা করলে, এমনকি একাডেমিকভাবেও যদি কেউ মন খুলে সত্যিকারের খোলা চোখে বিশ্লেষণ করেন, তাহলে তার জেল জুলুম হবে। এটা আমাদের এখানে আইন জারি করা হয়েছিল।
এখন এইভাবে তো আপনি একটা মুক্তিযুদ্ধের চেতনা নামে এটা করতে পারেন না। এটা যার ব্যাপারে এটা হচ্ছে, যার ছবির কথা নিয়ে এটা হচ্ছে, শেখ মুজিবুর রহমান, আমি দেখতে পাই শেখ মুজিবুর রহমান দুইজন। একজন হচ্ছে 71 সালের আগের একজন শেখ মুজিবুর রহমান, যাকে আমরা বাঙালিদের, বাংলাদেশের মানুষের, সমস্ত ধর্মের, সমস্ত জাতির মানুষের লড়াইয়ের যে জায়গাটা ছিল আমাদের গোটা 60-এর দশক ধরে, গোটা 50-এর দশক ধরে, সেখানে তাকে আমরা একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পেয়েছি এবং তার সেই নেতৃত্ব অসাধারণ ছিল সত্যি সত্যি। এবং বাংলাদেশকে মুক্তিযুদ্ধ পর্যন্ত বাংলাদেশের মানুষ যে নিয়ে গিয়েছেন, সেখানে অন্য আরও অনেক নেতাদের পাশাপাশি শেরে বাংলা, সোহরাওয়ার্দী, আরও অনেক ভাসানী, আরও অনেক নেতার পাশাপাশি আমরা তাকেও বিভিন্ন পর্যায়ে পেয়েছি। সেটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের এক একজনের মত কিংবা উত্তর ভিন্ন হতে পারে, আমি আপনার মতামতটি জানতে চাই। সেটি হচ্ছে যে অনেক দেশে জাতির পিতা আছে, অনেক দেশে জাতির পিতা নেই। ভারতে আছে, আমেরিকায় আছে, আবার অনেক দেশে কোনো জাতির পিতা নেই। তো সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ তৈরিতে অনেকের অবদান আছে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে আমাদের দেশে কি জাতির পিতার দরকার নেই, নাকি অনেকজনের ছবি থাকা, অনেকজনের, কি মনে হয়? মাল্টিপ্লিসিটি বা বহুত্ব তো এটা নেচারের ধর্ম, এটা প্রকৃতির ধর্ম, এটা ইতিহাসের ধর্ম। একটা দেশের সাধারণ মানুষই কিন্তু আমরা কোন দিবসগুলো পালন করতে পারি, কাদেরকে স্মরণ করতে পারি, সেখানে ভাসানীর নাম আসতে পারে, জিয়াউর রহমানের নাম আসতে পারে, এরকম অনেক নাম আসতে পারে। হ্যাঁ, অনেক মানুষকে নিয়েই তো একটা দেশের জাতীয় মুক্তি সংগ্রাম তৈরি হয় এবং সাধারণ মানুষই বিপুল সংখ্যায় তারা ইতিহাস রচনা করেন। সেখানে নেতৃত্বের ভূমিকাটা কিন্তু জনসাধারণের অস্তিত্বের উপরে, তাদের লড়াইয়ের অস্তিত্বের উপর নির্ভর করে। আমি একটুখানি যে কথাটা বলছিলাম সেটা 1 মিনিটে শেষ করব। 71 সালের পরের যে শেখ মুজিবকে আমরা পেয়েছি, তার নামের সঙ্গে জড়িত কিন্তু রক্ষী বাহিনী, তার নামের সঙ্গে জড়িত কিন্তু জাসদের এবং অন্যান্য ভিন্ন মতের আন্ডারগ্রাউন্ড পার্টিগুলোর 30,000 40,000 মানুষের হত্যাকাণ্ড, তার নামের সাথে জড়িত বাকশাল, একটা একদলীয় শাসনতন্ত্র, একটা একদলীয় রাজনৈতিক ব্যবস্থা। 15 মিনিট 25 মিনিটের মধ্যে সংবিধান সংশোধন করে ফেলে আমাদের, তাঁদেরই এত প্রিয় সংবিধান 72 সালে, সেই সংবিধানকে নিজেরাই কাটাছেঁড়া করে তারা পার্লামেন্টে নিরঙ্কুশভাবে, প্রায় কোনো আলোচনা ছাড়া, কোনো ভিন্ন মত ছাড়া তারা এখানে একদলীয় একটা শাসন কায়েম করেছেন। কিন্তু 71 মুক্তিযুদ্ধে তার অবদানকেও তো আমরা অস্বীকার করতে পারি না। 71 সালের এটা সারা পৃথিবীতেই একটা নিয়ম কি, যেমন ধরেন অনেকে আমার সঙ্গে একমত হবেন না, কিন্তু আমি যেটা পরিষ্কার দেখতে পাই, ইতিহাসের অনেক মানুষই সেভাবে দেখেন। যেমন ধরেন রাশিয়াতে আপনি অক্টোবর বিপ্লবের আগের যে লেনিন এবং অক্টোবর বিপ্লবের পরের যে লেনিন, এই দুই লেনিন এক না। কেন্দ্রীভূত রাষ্ট্রীয় ক্ষমতা এমন একটা জিনিস যে ক্ষমতা কিন্তু মানুষকে দূষিত করে। পাওয়ার করাপ্টস অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। লর্ড অ্যাক্টন, আমাদের ব্রিটেনের একজন লর্ড, তিনি এরকম একটা চিঠিতে একবার লিখছিলেন যে অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। এটা পুরনো কথা, আরও অনেকভাবে অনেক মানুষ অনেক জায়গাতে এই কথাগুলো বলেছেন, খেয়াল করেছেন। কেউ বলেছেন বলে ঘটনা তা না, ঘটনা হলো যে রাষ্ট্র এমন একটা প্রতিষ্ঠান যেখানে সমস্ত বৈধ ক্ষমতা অল্প জায়গার মধ্যে কেন্দ্রীভূত হয়। এখন এটাকে আপনি যদি ভারসাম্য বজায় রেখে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে আলাদা আলাদাভাবে ক্ষমতাটা ডিস্ট্রিবিউট করে দিয়ে একটা ভারসাম্য রাখতে না পারেন, তাহলে কিন্তু রাষ্ট্র বিপজ্জনক প্রতিষ্ঠানে পরিণত হয়। আপনার যদি ঝোঁক থাকে যে রাষ্ট্রকে আপনি এক হাতে নিয়ে আসবেন, আপনি যদি মনে করেন রাষ্ট্র আপনার পারিবারিক তালুক, আপনি যদি মনে করেন যে আপনি একমাত্র ব্যক্তি যিনি এই রাষ্ট্রকে স্বাধীন করেছেন, আপনি যদি মনে করেন যে আমার দলই একমাত্র দল, যে দল গত 200 বছর ধরে উপনিবেশের সময় থেকে আরম্ভ করে এই পর্যন্ত মাঝখানে 47 গেছে, যে আমার দলই শুধুমাত্র বাংলাদেশকে মুক্ত করার জন্য কাজ করেছে, তখন রাষ্ট্র বিপজ্জনক একটা একদলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়। এই ঘটনাটাই কিন্তু ঘটেছে আমাদের মুক্তিযুদ্ধের পরে। এবং এটা কিন্তু আমাদের বেলায় শুধু ঘটেনি। যে লেনিনের কথা বললাম, অক্টোবরের আগ পর্যন্ত তাকে আমরা রুশ জনসাধারণের পক্ষের একজন নেতা হিসেবে দেখেছি। যদিও যেদিন জার 300 বছর ধরে যাদের রাজত্ব ছিল রাশিয়াতে, সেই জারকে যেদিন ফেলে দিল রাশিয়ার সাধারণ মানুষ, আমাদের জুলাইয়ের মতো অনেকখানি, কোনো অর্গানাইজড পলিটিক্যাল পার্টির মুভমেন্ট সেটা ছিল না। সেটা ছিল নারী শ্রমিকদের, প্রধানত শুরুতে নারীদের এবং অচিরেই যুদ্ধফেরত সৈনিকদের, দুর্দশাগ্রস্ত সৈনিকদের এবং তরুণদের
লড়াই, সেই লড়াই যেদিন জারকে ফেলে দিল সেদিন কিন্তু লেনিন ছিলেন না ওখানে, লেনিন রাশিয়াতেই ছিলেন না। যেদিন 69 ট্রটস্কি ছিলেন না, স্ট্যালিন ছিলেন না, পলিটিক্যাল পার্টিগুলো টেরই পায়নি যে আজকে জার থাকবেন না। 350 বছরের ক্ষমতাবান একটা রাজতন্ত্র, গোটা ইউরোপের মধ্যে সবচেয়ে ক্ষমতাশালী রাজতন্ত্রগুলোর একটা। আমাদের এখানে যখন আমরা 5ই আগস্টে এই শেখ হাসিনা, যাকে মনে হতো যে একচ্ছত্র, যাকে মনে হতো সর্বশক্তিমান, যাকে মনে হতো যেন উপরে আল্লাহ খোদা ঈশ্বর বলে কেউ আর নাই, সমস্ত ক্ষমতার মালিক বুঝি এই এক ব্যক্তি, তাকে যে জুলাই মাসে 36শে জুলাই পর্যন্ত আমাদের ছাত্ররা লড়াই করে ফেলে যেতে পারবে, এটা অনেক বড় বড় বুদ্ধিজীবীও কিন্তু আমাদের 4 আগস্টেও টের পাননি। 4 আগস্টেও আমি শ্রদ্ধা রেখেই বলছি, একটা ঘটনা দিয়ে একজনকে বাতিল করে দেওয়ার কিছু নাই, কিন্তু আমাদের দীর্ঘদিনের আমাদের বরেণ্য লেখক প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী 4 আগস্টেও তার সাক্ষাৎকার লেখা বেরিয়েছে যে তিনি টের পাননি যে আগামীকালকে শেখ হাসিনা থাকবেন না। আমাদের এখানকার রাজনৈতিক দলগুলো কিন্তু এই জুলাই মাসের শুরুর দিকেও বুঝতে পারেননি ছাত্ররা কোন দিকে যাচ্ছে এবং সাধারণ মানুষের পালসটা কোথায়। অনেকেই মনে করেছেন এটা বুঝি ওই সরকারেরই একটা খেলা, অনেকে মনে করেছেন এটা বুঝি বাংলা ব্লকের নাম দেখে, আমি এখানে নাম উচ্চারণ করছি না, আমি ঝামেলা তৈরি করতে চাই না, সেটা হলো যে অনেক বড় আমাদের ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার যিনি আমাদের এই লড়াইয়ে গত 16 বছরে বিভিন্নভাবে ইতিবাচক ভূমিকা পালন করেছেন, তার কাছে মনে হয়েছে যে বাংলা ব্লকেড এটা তো বাংলাদেশের টার্ম না, এটা সম্ভবত কলকাতা থেকে এসছে, এই আন্দোলনটা সম্ভবত ভারতের একটা খেলা। এগুলো কিন্তু হয়েছে আমাদের এখানে। অত্যন্ত বর্ষিয়ান বিপ্লবী দার্শনিক বলে পরিচিত আমাদের অনেকের কাছে তিনি প্রিয় মানুষ। আমিও তাকে বিভিন্ন নির্দিষ্ট পয়েন্টে শ্রদ্ধা করি, অনেক পয়েন্টে তার সঙ্গে দ্বিমত পোষণ করি। তিনি 14ই জুলাই সকালবেলা এখানে পোস্ট লিখেছেন যে ফেসবুকে, যে তরুণরা চাইলে আওয়ামী লীগ সরকারকে, ফ্যাসিস্ট সরকারকে চোখের পলকে ফু দিয়ে উড়িয়ে যেতে পারত, কিন্তু তারা সেটা করবে না, তারা সেটা চায় না। তাদেরকে দেখে মনে হচ্ছে তারা রাষ্ট্রের দুর্নীতিপরায়ণ আমলা হতে চায়, তারা রাষ্ট্রের দুর্নীতিপরায়ণ কর্মচারী হতে চায়, মানে তারা শুধু চাকরি চায়। এরকম তারুণ্যের অপচয় কথা হয়নি। আমি কি বলতে চাচ্ছি সত্যিকারের বৈপ্লবিক মুহূর্ত যখন এসে হাজির হয়, একটা নতুন মুহূর্ত মানে কি দেখেন, নতুন মুহূর্ত মানে অচেনা মুহূর্ত, যেটা আমরা চিনি না। কেমন? তো সেই মুহূর্তে আমাদের পুরনো বিদ্যা বুদ্ধি, পুরনো অভ্যাস আমাদের কাজে লাগে না। কাজেই আমরা সত্যি এমন একটা নতুন মুহূর্তে এখানে এসে দাঁড়িয়েছি যেখানে আমরা আমাদের সন্তানদের সব ভাষা বুঝি না, আমাদের সন্তানরা এত বিভক্তি জানে না, আমাদের সন্তানরা এত দল এত মত বোঝে না। যে তরুণ প্রজন্ম এই লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে অত্যন্ত সফলভাবে এবং অকল্পনীয় বীরত্বের সাথে, আমরা সবাই তাদের সঙ্গে ছিলাম, ঠিক আছে, কিন্তু উপযুক্ত নেতৃত্বটা তারাই দিয়েছেন। তাদের আকাঙ্ক্ষার মধ্যে কিন্তু এইরকম জাতির পিতা, গ্রামের পিতা, নগর পিতা এগুলো নাই। মানুষের বায়োলজিক্যাল পিতাই থাকে। পরিবার জিনিসটাও কিন্তু রাষ্ট্রের মতো বিপজ্জনক হয়ে উঠতে পারে যদি সেটা সামন্ততান্ত্রিক, জমিদারতান্ত্রিক পরিবার হয়, যেখানে বাবার মুখের সামনে আপনি কথা বলতে পারেন না। কিন্তু আমাদের এই জেনজি এবং তাদের সঙ্গে আগের পরের যে অন্য তরুণরা, তারা কিন্তু তাদের পিতামাতার সঙ্গে তাদের সম্পর্ক কিন্তু এরকম না, তাই না? ফলে এখানে এই জাতির পিতা ধারণাটা একটা ফিউডাল ধারণা, এটা একটা সামন্ত ধারণা, যে গোটা গ্রামের একজন জমিদার উনি বাপ মা। আমরা বলি না আমাদের গ্রামের মানুষ দুর্বল মানুষ, যারা চিরকাল শোষিত হয়েছে, তাদের মধ্যে কিন্তু এরকম একটা দুর্বলতা এনে দেওয়া হয়েছে যে তোমরা কেউ না, জমিদারই হচ্ছে বাপ মা, দলের নেতাই হচ্ছে বাপ মা। এই কনসেপ্টটাই একটা অগণতান্ত্রিক কনসেপ্ট। ধরেন যে ফাউন্ডিং ফাদার্সের ধারণা আছে পৃথিবীতে, তাই না? এখানে জাতির পিতা তো শখানেক দেশের বেশি জায়গাতে আছে। আমার ধারণা 120-30টা বা 100-150, আমার এক্স্যাক্টলি মনে নেই, অনেক আগে চেক করেছি। 100-র উপরে দেশের এই জাতির পিতা ধারণা আছে, সর্বত্রই প্রায়। এটা একটা ফ্রড ধারণা, এটা একটা ফ্রডুল্যান্ট ধারণা, এটা একটা প্রতারক ধারণা। একটা জাতির ইতিহাস কোনোদিন একটা ব্যক্তি তৈরি করতে পারেন না, বরঞ্চ চিরকাল জনগণের লড়াই নেতৃত্বকে তৈরি করে। নেতৃত্ব কোনোদিন জনগণের লড়াই তৈরি করতে পারে না। মুস্তফা কামাল, আপনার কাছে জানতে চাই, স্যার একটা চমৎকার কথা বলেছেন, ক্ষমতা মানুষকে দূষিত করে। আমি ছোট্ট করে জানতে চাই আপনার কাছে, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি নির্বাচন চাচ্ছে, অ্যাটলিস্ট তারা নির্বাচনের একটা রোড ম্যাপ চাচ্ছে। তারা বলছেন যে আমরা এসে বাকি সংস্কারগুলো করব, আপনারা নির্বাচন কমিশন সংস্কার করে আমাদেরকে একটি নির্বাচন দিন, তেমনটিই তো বলছেন। তেমনটিই বলতে চাচ্ছে। জি, তো আপনার কি মনে হয় যে নির্বাচনের পরে সংস্কার দরকার নাকি নির্বাচনের আগে সংস্কার দরকার? একেবারে সিদ্ধান্ত হয়ে আছে, সেটেল বিষয় যেটাকে বলে, কিন্তু পরিষ্কার, কোনো বিতর্কও নাই।
আগে সংস্কার পরে নির্বাচন, একদম পরিষ্কার কথা সেটা। সেটার পরবর্তীতে ফলো আপ আসলো, প্রশ্ন আসলো যে পরে নির্বাচন মানে কত পরে। তো তখন এটাতে কিছু শব্দ যোগ হলো, শিগগিরই, যথাসময়ে, যৌক্তিক সময়ে, উপযুক্ত সময়ে। অর্থাৎ যখন আপনার বিতর্ক বাঁধানোর চেষ্টা থাকবে, গোলমাল করার চেষ্টা থাকবে, অবিলম্বের মধ্যেও আপনি ভেজাল পাবেন, অনত বিলম্বের মধ্যেও ভেজাল পাবেন। যৌক্তিক সময় বললেও আপনি বলবেন যে আমার জন্য যৌক্তিক এই কয়েকদিন, আপনার জন্য কয়দিন যৌক্তিক। অর্থাৎ আপেক্ষিকতা এখানে ভর করার পর্যাপ্ত সুযোগ আছে। আন্দোলনের সাথে সাথে বাজারে একটা বিতর্ক আসলো যে আন্দোলনে কি বিএনপি জামাতের ভূমিকা বেশি ছিল নাকি ছাত্রদের। তো ঠিক আছে, ছাত্রদের। তো ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের বেশি না প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের বেশি। অর্থাৎ এগুলো কিন্তু অবান্তর প্রশ্নমালা সামনে ছুড়ে দিয়ে, অর্থাৎ আমরা যেটাকে বলে যে ফরজ তরক হয়ে যাক, আপনি নফল নিয়ে একটু টানাটানি করেন। এই মুহূর্তে কিন্তু জাতির পিতা বা আদার্স নিয়ে বিতর্কের সময় না এটা। কিন্তু বিতর্ক আসছে মানে তৈরি করে বাজারে ছেড়ে দেয়া হচ্ছে যেন আমরা নফল নিয়ে ব্যস্ত থাকি। আমরা যদি এই মুহূর্তে আলোচনা করতে পারতাম যে সংস্কার কত দূর হলো, যদি আলোচনা করতে পারতাম আটার দাম কমবে কবে, চালেরটা কমবে কবে, আমরা আসছি জাতির পিতা ঠিক আছে কিনা, বা আমাদেরকে নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ ওখানে একটু বলতে হয়, ওখানে একটা আমিত্বের একটা ব্যারাম ছিল। সবে আমি, ফাদার অফ নেশন, মাদার অফ ডেমোক্রেসি, ডটার অফ হিউম্যানিটি, অর্থাৎ মা বাবা বোন সব আপনি নিজে নিজে, এটাকে বলে আমিত্বের ব্যারাম। আর বাদ বাকি কাউরে স্বীকার না করা। তো এতে যে মানুষ ক্ষুব্ধ হয়েছে, এটা যারা এই বিতর্ক বাঁধান বা যাদের জন্য বাঁধান, তারা বোধহয় উপলব্ধি করতে পারেন যে আন্দোলন ছিল শিক্ষার্থীদের, তাও কি নিয়ে, চাকরি নিয়ে। সরকার পতনের কোনো সাবজেক্ট তখনও ছিল না। সেটা অল্প সময়ের মধ্যে সরকার পতনে গেল কেন? কারণ ওখানে এই দুষ্টামি, এই আমিত্বের বিষয়ে মানুষের ক্ষোভ যোগ হয়েছে, আটার দাম যোগ হয়েছে, চালের দাম যোগ হয়েছে। এতে করে আপনি দেখেন ছাত্রদের সাথে বা শিক্ষার্থীদের সাথে শিক্ষকও নেমে গেছেন, শিক্ষার্থীদের সাথে তার মা নেমে গেছেন। অর্থাৎ জনতা যোগ হয়ে গেলেন। তার মা তো ছাত্র না, তার বাবাও কিন্তু ছাত্র না, যদিও আমরা ছাত্র আন্দোলন বলেছি। অর্থাৎ গণ আন্দোলনের রূপ দেওয়ার যেটা, সেটা কিন্তু হয়ে গেছে। আপনার মনে থাকার কথা, আপনাদের একটা আন্দোলন চলছিল শিক্ষার্থীদের আন্দোলনের আগে, শিক্ষকদের কি নিয়ে, আপনারা একটু বেতন ভাতা এটা সেটা একটু বাড়াইয়া চাচ্ছেন, মোটা দাগে ছিল ওইটা। ওই ক্ষেত্রে দেখা গেল যে ছাত্ররা আপনাদের সাথে আসেনি, তারা তাদেরটা নিয়েছিল। একটা পর্যায়ে আপনাদেরকে কিন্তু ওটা আসলে ঠিক আন্দোলন বলা কঠিন ওটাকে। ওটা তো যারা আমাদের শিক্ষক সমিতি এবং যারা বিশ্ববিদ্যালয় এতকাল ধরে চালিয়েছেন, যারা হাসিনার ব্যক্তিগত কর্মচারীতে পরিণত হয়েছিলেন, তারা মিনমিন করে কিছু দাবি দাওয়া পেশ করেছেন ট্রেড ইউনিয়নের মতো। জি, এই ট্রেড ইউনিয়নের মধ্য দিয়ে আপনারা যে রঙে ছিলেন, লাল স্যার, নীল স্যার, গোলাপি স্যার, অর্থাৎ আপনাদের মধ্যে কিন্তু এই ধরনের কিছু একটা চিহ্ন ছিল। কারো নাম গোলাপি, কারো নাম সাদা, কারো নাম নীল, নানাল দল। আপনারা এক হয়ে গেলেন। কিন্তু দেখা গেল আপনাদের আন্দোলনের চেয়ে শিক্ষার্থীদের আন্দোলনটা মানুষ সিরিয়াসলি নিয়েছে। পরিস্থিতিটা ওই জায়গায় চলে গেছে। আপনারা শিক্ষকদের এটা আসলে আন্দোলনই ছিল না, শিক্ষকদের এটা বিশ্ববিদ্যালয়ের স্বার্থ কথা ভাবে নাই, তারা শুধু নিজেদের বেতন ভাতা নিয়ে কথা বলেছেন। সেটা যে খুব অন্যায্য কথা তা না, অন্যায্য না, কিন্তু সেটা একেবারে বৈষয়িক। আপনাদের নিজস্ব বেতন ভাতার সুবিধা কি যেন একটা সুপার স্কেল, অর্থাৎ যেটা অ্যাডমিনিস্ট্রেশন পাচ্ছে, সুপার নিয়মারি আমরা বলি। পদ নাই, পদবি নাই, কিন্তু উনি বড় একটা চেয়ারে বসলেন, মোটা একটা বেতন পেলেন। গত 15 বছর কিন্তু এই চর্চা সমানে চলেছে, যে কারণে শিক্ষকদের আন্দোলনে কিন্তু শিক্ষকরা অটল থাকতে পারেননি শেষ পর্যন্ত। ছাত্রদের আন্দোলনে কিন্তু সবাই এক হয়ে গেছেন। কি প্রাইভেট আর কি পাবলিক ইউনিভার্সিটি ভেদ থাকে না। এর পরবর্তী ভেদগুলো আমরা রচনা করেছি বিতর্ক বাঁধানোর জন্য, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেখি কম, প্রাইভেটের দেখি বেশি। এরা কি শিবির কিনা, নাকি ছাত্রদল আছে ভিতরে, নাকি হিজবুত তাহরির আছে। অর্থাৎ মূল বিষয়টাকে নাড়িয়ে দেওয়া, অর্থাৎ ওটাকে নফলে নিয়ে যাওয়া, বিতর্কটা অন্যদিকে চাঙ্গা করা, যেটা গত কয়েকদিন চলছে। জাতির পিতা ঠিক আছে কিনা, ছবি কোনটা থাকবে, কোনটা উপরে থাকবে, কোনটা নিচে থাকবে, সংবিধান লঙ্ঘন হলো কিনা। তো সংবিধান লঙ্ঘনের যখন প্রশ্ন আসে, এই সংবিধান নিয়ে রীতিমতো সং ভং প্রচুর হয়েছে বাংলাদেশে। কাটা ছেঁড়া কাকে বলে, সার্জিক্যাল কেস রীতিমতো। তো সংবিধানটাকে হাস্যকর জায়গায় কিন্তু নিয়ে গেছেন কারা, যারা ক্ষমতায় ছিলেন। এমনও নিয়ে গিয়েছেন নিজেদের প্রয়োজন মতো, কিন্তু প্রয়োজন মিটিয়েছেন নিজেদের, মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন যে সেটা সারা দেশের স্বার্থে। অর্থাৎ এই চাতুরিগুলো কিন্তু মানুষ বুঝেছে, বিরক্ত হয়েছে। ওইটার প্রকাশ ঘটেছে ছাত্রদের মাধ্যমে। তো এরপরে ছাত্রদের এই সফলতার পর
আবার নতুন নতুন বিতর্ক, যে ছাত্ররা ক্লাসে যাচ্ছে না কেন, ছাত্ররা কি আরেকটা দল করবে কিনা, ক্ষমতার ভাগ চায় কিনা, এই কার পছন্দে কোন উপদেষ্টা হয়েছেন, ছাত্রদের নাকি বিএনপির, অর্থাৎ এমন কিছু আলোচনা বাইরে এনে দেওয়া হচ্ছে, এতে করে আমরা মূল ফোকাস থেকে সরে যাচ্ছি। আমি যেটা বলছিলাম, মূল ফোকাসে দেখেন এখনো পুলিশ আসতে পারেনি, চেষ্টা করছে তারা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ওগুলো দিকে যাচ্ছি না। কিন্তু তারা বলছেন নির্বাচন কবে হবে, তারা বলে যে শিগগিরই হবে, বলে যে শিগগিরই কবে, আগামী সপ্তাহে নাকি আগামী মাসে, নয়তো কোন বছর কোন তারিখে বলেন। একবারও কেউ জিজ্ঞেস করেন না যে চালের দামটা কমবে কবে, একটু দিন তারিখ না পারেন অন্তত সপ্তাহটা বলেন, ওইটা কিন্তু জিজ্ঞেস করেন না। অর্থাৎ ক্ষমতা, স্যার যেটা বলছিলেন যে ক্ষমতার ওখানে কিন্তু একটা বিষ আছে, আর যদি ভিন্নভাবে বলেন একটা মজা আছে। তো এখন যারা ক্ষমতায় আছেন তারা কিন্তু মজা নিতে আসেননি, তারা 2 মাস পর হোক 2 বছর পরে হোক তারা চলে যাবেন। তাদের উপর কিন্তু তাদের সিলেবাসটা মোটা, বিশাল সিলেবাস, যেখানে 15 বছর 7 মাস প্রায় 16 বছর আপনি একটা সিলেবাস বাস্তবায়ন করেছেন বাংলাদেশে আপনার মন ইচ্ছা মতো। এখন এই সরকার এই 3 মাস 5-6 দিনে আপনার সিলেবাস, এত লম্বা সিলেবাস শেষ করে দিতে পারবে? আবার আপনি এই সরকারের কাছে কিন্তু প্রচুর প্রত্যাশা করছেন, প্রত্যাশা প্রচুর, স্বাভাবিক। মানুষ ত্যক্ত বিরক্ত হতে হতে যেহেতু একটা নির্দলীয় সরকার পেয়েছে, কারণ সংস্কারের বিষয়ে যেটা সত্য কথা, আমি অনেয়ারেই বলতে বাধ্য হচ্ছি, মানুষেরা কিন্তু আস্থা নেই রাজনৈতিক দলগুলোর উপর। রাজনৈতিক দলগুলো কথা দেয়, এখন যেটা বলছে যে আপনারা দ্রুত নির্বাচনটা দিয়ে চলে যান, সংস্কারটা আমরা করব। মানুষও কিন্তু পুরো আস্থা পায় না, তারা নির্বাচনের আগে কিন্তু অনেক কথা দেন, মিষ্টি মিষ্টি যত কথা আছে তারা সব দেন, অনেক কিছু ওয়াদা করেন। নির্বাচনের পরে কিন্তু তারা বলেন যে ওয়াদা যে রাখবো ওই ওয়াদা তো দেয়নি। অর্থাৎ তাদের রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, এই সূত্রটা তারা খুব প্রয়োগ করেন। তো এবার যদি এই সময়টা শিক্ষকদের জায়গা থেকে শিক্ষকরা, তারাও কিন্তু নাজেহাল হয়েছেন, অপমানিত হয়েছেন, শিক্ষকরাও কিন্তু এবার পালিয়েছেন। মসজিদের ইমাম খতিব যেখানে পালিয়েছেন, ওখানে শিক্ষক পালানো খুব বড় ঘটনা নয়। স্বয়ং প্রধান বিচারপতি পালিয়েছেন, স্বয়ং প্রধানমন্ত্রী পালিয়েছেন, এটা বোধহয় রেকর্ড বিশ্বের মধ্যে। সমস্ত এমপি পালিয়েছেন, সমস্ত এমপি পালিয়েছেন, ইমাম খতিব, ফুটবলার, ভাইস চ্যান্সেলর, বাদ নাই আর কেউ পালানোর। তো এরকম একটা অবস্থা থেকে এই সরকারকে অন্যান্য আগের সরকারগুলোর সাথে, বিশেষ করে 91 সরকারের সাথে তুলনা করা ঠিক হবে না, 96 সরকারের সাথে তুলনা করা ঠিক হবে না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক কথা বলার ছিল, কিন্তু সময় স্বল্পতা রয়েছে। প্রিয় দর্শক, আমরা আজকের মতো আয়োজনটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।